হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম ডিয়ার এক্স ড্রামার দ্বিতীয় পর্ব নিয়ে। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভিডিও দেখো ঠিকই, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। প্লিজ অনুরোধ করছি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে যাও। তো চলো এবার আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই পর্বের শুরুতেই দেখা যায় ওই ছেলেটা যার নাম ছিল চিয়ান, তাকে তো এখন জিন নিজের টার্গেট বানিয়ে নিয়েছিল। এই চিয়ানের আবার একটা ক্যাফে ছিল, তাই জিন তার ক্যাফেতে গিয়ে বলে আমি একটা পার্ট টাইম জব খুঁজছি। চিয়ানও তাকে পার্ট টাইম জব দিয়ে দেয়। পরের দিন থেকে জিন নিয়মিতই কাজে আসতে শুরু করে। জিন যে ক্যাফেতে চাকরি করত, জুন আবার ঠিক সেই ক্যাফের সামনে একটা কোচিং সেন্টার খুলে বসে, যাতে সে সবসময় জিনকে চোখে চোখে রাখতে পারে। তার পরের সিনে দেখা যায় রেস্টুরেন্টের কাস্টমাররা জিনকে জিজ্ঞাসা করে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। জিন বলে তার একটা বয়ফ্রেন্ড আছে, আর সে অনেক বেশি হ্যান্ডসাম। আসলে জিন দেখতে সুন্দরী হওয়ার কারণে ক্যাফেতে ছেলেদের ভিড় লেগেই থাকতো, এমনকি তারা তো জিনের ছবি তুলেও ইন্টারনেটে আপলোড করে দেয়, ফলে আস্তে আস্তে জিন ভাইরাল হয়ে যায়। পরের সিনে আমরা একটা স্টকারকে দেখতে পাই, যে কিনা সারাদিন বসে জিনের ছবি দেখতে থাকে। তার মাথায় একটা টুপিও ছিল। এদিকে ভাইরাল হওয়া জিনের ছবিগুলো মেরির চোখেও পড়ে। মেরি বলে আমি তাকে একবার অফার করেছিলাম, কিন্তু সে রিজেক্ট করে দিয়েছে। এখন তো দেখি সে অনেক পপুলার হয়ে গিয়েছে, আমাদের উচিত হবে তার সাথে আরো একবার কথা বলা। তারপরে একদিন জিন ক্যাফের আরেকজন কর্মচারীর কাছ থেকে জানতে পারে তাদের বস মানে চ্যান খুবই ভালো একজন বেসবল প্লেয়ার ছিল, কিন্তু একবার তার বন্ধুর কারণে সে তার হাতে গুরুতর আঘাত পায়, যার পর থেকে সে আর খেলতে পারে না। এই ঘটনার পরও সে কখনোই তার বন্ধুকে দোষারোপ করেনি, বরং সবসময় তাকে সাপোর্ট করে এসেছে। আর বর্তমানে সে আবারও খেলায় কামব্যাক করার চেষ্টা করছে। এমনকি তার সাথে অনেক প্রভাবশালী লোকেরারও হাত আছে, যারা চায় চ্যান যেন তাড়াতাড়ি কামব্যাক করে। জিন ছেলেটির সব কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে। যাই হোক, তার পরের দিন জিনের বসের কাছে ওই স্টকারটা কল দেয় আর জিনের নাম্বার চায়, কিন্তু চ্যান সরাসরি তাকে না করে দেয়। অন্যদিকে জুনের বাবার আজকে মৃত্যুবার্ষিকী ছিল, তাই সে সেখানে আসে। এখানে জুনের দাদা তাকে বলে তোমার উচিত নিজে স্বাবলম্বী হওয়া, মনে রেখো আমি মরলে কিন্তু তুমি আমার কিছুই পাবে না। জুনের তাতে কোনো আক্ষেপই ছিল না, হয়তো জুন জানতো যে সে তার আসল নাতি না, তাই তার দাদা ওর জন্য যা কিছু করছে তাই অনেক বেশি। অন্যদিকে দেখা যায় জিনের পিছনে সেই স্টকারটা তখনও পিছু করছিল। জিনও তো কম না, সুযোগ বুঝে জিন ওই স্টকারটাকে মেরে অবস্থা একদম খারাপ করে দেয়। ওই সময় সেখানে জুন চলে আসে আর দেখতে পায় জিন লোকটিকে পিটিয়ে একদম অবস্থা নাজেহাল করে ফেলেছে। জুন তো দৌড়ে এসে জিনকে থামায়। জিন চিৎকার করে বলতে থাকে যদি এখানে আমার কিছু হয়ে যেত তাহলে তুমি কি করতে, তুমি এত দেরি করে আসলে কেন? তারপর সে জুনকে জিজ্ঞাসা করে তুমি আমার জন্য কি করতে পারবে। জুন বলে কাউকে ছাড়া সবকিছুই করতে পারবো। এই কথা শুনে জিন বলে চিন্তা করো না, আমি তোমাকে কাউকে মারতে বলবো না। তারপর সেই স্টকারটা যাকে জিন মেরেছিল সে জুনের কাছে সাহায্য চায়। জুন বলে আমি অ্যাম্বুলেন্স ডেকে দিচ্ছি, তবে একটা শর্ত আছে, আজ এখানে যা হয়েছে সেটা তুমি কাউকে বলতে পারবে না। স্টকারটাও জুনের শর্তে রাজি হয়। তারপর জুন মনে মনে ভাবতে থাকে আমি কিভাবে এমন একজন নিষ্ঠুর মেয়েকে ভালোবাসি। যাই হোক, পরের সিনে দেখা যায় জিনের বাবা জিনের বাসায় এসে টাকা নেওয়ার জন্য, আর এখন জিনও তার বাবার কথা মতো টাকা দিয়ে দেয়। তা না হলে যে বাবা তাকে মেরেই ফেলবে। এখানে এসে বাবা টাকা পেয়ে যায়। তারপর কারুর সাথে ফোনে জিনের কিছু ছবি বিক্রি করা নিয়ে কথা বলছিল। আসলে জিনের বাবাও ছিল খুবই জঘন্য একটা লোক। তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে লুকিয়ে লুকিয়ে জিনের ছবি তুলে সেগুলো বিক্রি করে। একজন বাবা কতটা নিকৃষ্ট হলে মেয়ের ছবি নিয়ে ব্যবসা করতে পারে বুঝতেই তো পারছো। এমনকি জিনের বাবা ফোনে বলছিল আমি টাকার জন্য সবকিছু করতে পারি, ছবি তো কোনো ব্যাপারই না, টাকার জন্য আমি আমার মেয়ের কিডনি পর্যন্ত বিক্রি করে দিতে পারি। পিছন থেকে জিন আবার এসব কথা শুনে ফেলে। এতে তো তার প্রচন্ড রাগ হতে থাকে। সে সুযোগ পেয়ে হঠাৎ করে জোরে এসে তার বাবাকে ধাক্কা দিতে চায়, কিন্তু তার বাবা সময় মতো ঘুরে দাঁড়ায় আর জিনের মতলব বুঝতে পেরে বলতে থাকে তোর তো সাহস কম না, তুই কি আমাকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চাইছিলি? এরপরে তো সে রাগে পাগলের মতো জিনকে আবার মারতে শুরু করে। তাকে মেরে চলে যাওয়ার সময় সে বলে যায় আগামী মাস থেকে জিন যেন তাকে ডাবল টাকা দেয়। মারার সময় জিনের গলায় আঁচল লেগে একটুখানি কেটে যায়।
তার বাবা সেখান থেকে চলে যাওয়ার পর জিনও পাগলের মতো হাসতে থাকে। আসলে তার হাসার কারণ হলো সে মনে মনে বড় একটা প্ল্যান করছিল। পরের দিন জিন ইচ্ছে করে গলায় বড় বড় ব্যান্ডেজ বেঁধে কাজে চলে আসে, যাতে তার বস মানে চ্যান সেটা দেখে বুঝতে পারে তার সাথে কিছু একটা ঘটেছে। আর ঠিক তেমনটাই হয়। জিন তাকে এভাবে দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে আর জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তুমি চাইলে কিন্তু যে কোনো সময় আমাকে তোমার সাহায্যের জন্য ডাকতে পারো, আমি সব সময় তোমার পাশে আছি। জিন তো চ্যানের কাছ থেকে এই কথাটাই শুনতে চাচ্ছিল, কারণ এখন সে এই চ্যানকেই ব্যবহার করে নিজের পরিকল্পনা হাসিল করতে চাইছিল। যাক, এদিকে বস সহ বাকি সবাই জানতো জুন তার বয়ফ্রেন্ড, তাই সে জিনকে জিজ্ঞাসা করে, আজকাল তুমি বাসায় কার সাথে যাচ্ছ? কারণ জুন তো অনেক রাত পর্যন্ত কোচিং সেন্টারে পড়ায়। জিন বলে সে একাই যায়। তখন তার বস জিজ্ঞাসা করে তার পরিবারে কে কে আছে। জিন বলে তার বাবা আছে, কিন্তু তার বাবা তার সাথে থাকে না, অনেক দূরে একটা কোম্পানিতে জব করে। অন্যদিকে জুন চুপি চুপি জিনের বাবাকে রেকর্ড করছিল, কারণ সে নানাভাবে জিনের ছবি তুলে সেগুলো বিক্রি করে। শুধু জিনের ছবি না, তার কাজই ছিল পাবলিক প্লেসে গোপন ক্যামেরা লাগিয়ে মেয়েদের বিভিন্ন ভিডিও এবং ছবি কালেক্ট করে বিক্রি করা। এখন জুন সেগুলোর প্রমাণই কালেক্ট করছিল। তবে জিনের বাবা একদিন জুনকে দেখতে পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। জুনও জিনের বাবার পিছু নেয় আর সাথে পুলিশকেও কল করে। সে কল করে বলে, আমি একজন হিডেন ক্যামেরাম্যানকে ধরেছি, আপনারা তাড়াতাড়ি আসুন। জুন চাচ্ছিল জিনের বাবাকে আবারও জেলে পাঠাবে, যাতে করে সে আর জিনকে বিরক্ত করতে না পারে। জিনের বাবা সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। জুন তাকে ধরে ফেলে। এক পর্যায়ে জিনের বাবা জুনের গলা চেপে ধরে আর বলে, তোমার জন্যই আগেরবার আমাকে জেলে যেতে হয়েছিল, কারণ তুমি সেদিন কল করেছিলে। আমার জীবন তোমার জন্যই বরবাদ হয়েছে। জুন বলে, তুমি তোমার মেয়ের সাথে যা যা করছো তা নিয়ে কি তোমার একটুও অনুশোচনা হয় না? জিনের বাবা বলে, আমি তাকে এই দুনিয়াতে নিয়ে এসেছি, তাই আমার যা ইচ্ছা তার সাথে আমি তাই করতে পারি, তাতে তোর কি সমস্যা? এটা শুনে জুন তো প্রচন্ড রেগে যায় আর সে জিনের বাবাকে মারতে শুরু করে। এখানে জুন তার গলায় জোরে চেপে ধরে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। জুন দেখে আশেপাশে কেউ নেই, তাই সে তার পাশে একটা বড় পাথর নিয়ে জিনের বাবার মাথায় মারতে যায়, কিন্তু মারে না, কারণ তার বিবেক তাকে এই কাজটা করতে বাধা দেয়। এজন্য সে পাথরটা ফেলে দেয়। এরই মধ্যে জিনও এখানে এসে পড়েছিল। তার সাথে সাথে পুলিশও সেখানে চলে আসে। পুলিশ সেখানে এসে দেখে জুন জিনের বাবাকে মারছে, তাই তারা স্বাভাবিকভাবে জিনকেই কালপিট মনে করছিল, তাই তারা জুনকে আটক করে। এদিকে পুলিশ স্টেশনে এসে জিন তো পুরা খেলাটাই বদলে দেয়। সে তো নিজের বাবার পক্ষ নিয়ে জুনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, যা দেখে আমাদের সাথে সাথে জুন নিজেও টাসকি খেয়ে যায়। জিন বলতে থাকে, জুন আর আমি একসময় সৎ ভাই বোন ছিলাম, কিন্তু কিছুদিন পরেই বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এখন জুন আমাকে প্রতিদিন স্টক করে। বাবা তাকে থামাতে গেলে সে বাবাকে ধরেও মারে। এমনকি কিছুদিন আগে সে তার বাসায় গিয়েও ভাঙচুর করেছে এবং তাকে মেরেছে, আর সেটার প্রমাণ হিসেবে সে তার ঘাড়ের দাগটাও দেখায়। জিনের এসব কথা শুনে জুন তো চিৎকার করে বলতে থাকে, জিনকে আমি কখনোই স্টক করিনি, তার বাবা তাকে স্টক করে, তাকে টাকার জন্য মারধর করে, এমনকি তিনি লেডিস ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগিয়ে সেগুলো ভিডিও করে। আমার কাছে এই সবকিছুর প্রমাণ আছে। পুলিশ তার কাছ থেকে সেই প্রমাণগুলো দেখতে চায়। জুন তার ফোন থেকে প্রমাণগুলো দেখাতে গেলে দেখে তার ফোনে কোনো প্রমাণই নেই। আসলে ঘটনাস্থলে ধস্তাধস্তির সময় জুনের ফোনটা পড়ে গিয়েছিল, আর সুযোগ বুঝে জিন সেটা তুলে সব প্রমাণ ডিলিট করে দিয়েছিল। ফলে জুন এখানে পুরোপুরি ফেসে যায়। যাক, এবার জিন তার বাবাকে নিয়ে বাইরে চলে আসে। এখানে এসো তার বাবা তাকে বলে, কিছুদিন পরেই কিন্তু আমি তোমার কাছ থেকে টাকা নিতে আসবো, তুমি টাকা জোগাড় করে রেখো। জিন বলে, ঠিক আছে, আমি যখনই টাকা জোগাড় করে ফেলবো আমি নিজে আপনাকে কল করে জানাবো। এর আগে আপনি নিজের সেফটির জন্য আমার সাথে আর যোগাযোগ করবেন না। জিনের কথাগুলো শুনে তার বাবার তো একটু সন্দেহ হয়, তাই তিনি বলে, তুমি আবার আমাকে ধোঁকা দিবে না তো? জিন বলে, যদি আমি আপনাকে ধোঁকা দেই তাহলে আপনার যা শাস্তি তা আমাকে দিতে পারেন। এই কথা শুনে জিনের বাবা বলে, বা তুমি তো দেখি বড় হয়ে গিয়েছো। এই বলে তিনি এখান থেকে চলে যায়। বাবা চলে যাওয়ার পর জিন আবারও জুনের সাথে কথা বলতে আসে। জুন তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি করতে চাচ্ছ? জিন বলে, আমি জানি তোমার প্ল্যান কি ছিল। তুমি আমার বাবাকে যদি এসব ছোটখাটো কারণে জেলে দাও তাহলে তিনি আবারও 2-1 বছর পর ফিরে এসে আমার জীবনটাকে নরক বানিয়ে দিবে। জিন আরো বলে,
ওই সময় তো তোমার হাতে সুযোগ ছিল, তুমি চাইলেই আমার বাবাকে মেরে ফেলতে পারতে, কিন্তু তুমি তেমনটা করনি। তাই এখন থেকে আমার এই ব্যাপারে তুমি দূরে থাকবে, আমি নিজেই ব্যাপারটা দেখে নিব। এই বলে সে সেখান থেকে চলে যায়। আসলে জিন তার বাবাকে মারার জন্য একটা বড় প্ল্যান করছে, আর সে প্ল্যানে জিন চায় না জুন থাকুক। তাই সে মিথ্যা বলে জুনকে তার থেকে দূরে সরানোর জন্য জেলে ঢুকিয়ে দিয়েছে। তার মাথায় নকল ব্যান্ডেজ লাগাতে শুরু করে। পরের দিন জিন গলায় ব্যান্ডেজ বেঁধে কাজে আসে। এবার তার বস আর তার সহকর্মী দুজনেই সেটা খেয়াল করে আর জিজ্ঞাসা করে আসলে কি হয়েছে। জিন শান্ত গলায় বলে একজন স্টকার আছে, সে আমার পিছু নেয়। কাল রাতে ওর সঙ্গে আমার হাতাহাতি হয়েছিল। চ্যানকে সে আরো বলে জুন এখন আমার সাথে নেই, সে এখন তার দাদার সাথে দেখা করতে গিয়েছে। কিন্তু আসলে তো জুন ছিল জেলে। তবে জিন এসব বলছিল যাতে করে চ্যান তার জন্য আরো বেশি চিন্তিত হয়। তারপর রাতে ফেরার পথে চ্যান জিনকে বলে গাড়িতে ওঠো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। জিনও রাজি হয়ে যায়। গাড়িতে ওঠার পর চ্যান জিনকে একটা পেপার স্প্রে দেয় আর বলে কোনো সময় বিপদে পড়লে এটা ব্যবহার করো। তখন কথায় কথায় জিন চ্যানকে জিজ্ঞাসা করে আচ্ছা বস, আপনি সব সময় সবাইকে নিঃস্বার্থভাবে সাহায্য করেন, এতে করে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে আফসোস করেন না? চ্যান বলে না, আমি নিজ ইচ্ছায় সবসময় অন্যদেরকে সাহায্য করি। এসব কথা শুনে জিন মনে মনে ভাবতে থাকে এই লোকটা দেখি আসলেই অনেক বেশি ভালো, আমার অনেক কাজে আসবে। তারপর চ্যান যখন জানতে পারে জিন ছাদের উপর এমন একটা বাসায় থাকে, তখন তার জিনের জন্য আরো বেশি খারাপ লাগে। তখনই তারা বাড়ির সামনে একটা বক্স পড়ে থাকতে দেখে। বক্সের মধ্যে ছিল একটা ইঁদুর, যা দেখে জিন তো ভয় পেয়ে যায়। সে বক্সে আরো একটা নোট ছিল যেখানে লেখা ছিল পরবর্তী টার্গেট তুমি। চ্যান তখনই সেখানে কারোর থাকার আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে এটা সেই স্টকারটা তখন দৌড়ে পালাচ্ছিল। এই দেখে চ্যান জিনকে বলে তুমি ভিতরে যাও, আমি তাকে দেখছি। এই বলে সেই স্টকারটাকে ধরতে যায়, কিন্তু ধরতে পারে না। তারপর জিনের কাছে আবারও ফিরে আসে। চ্যান এখানে এসে দেখে জিন এখনো বাইরে দাঁড়িয়ে রয়েছে। চ্যান বলে আমি না তোমাকে বলেছিলাম ভিতরে যেতে, তুমি বাইরে দাঁড়িয়ে কি করছো? জিন বলে আসলে বস, আপনার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল তাই ভিতরে যাইনি। কিন্তু আসল কথা তো হলো জিন উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল চ্যান আসলে কি করে। এবার জিন বলে আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না, আমি আমার বান্ধবীকে ডেকে নিয়েছি, কিছুক্ষণ পরই সে চলে আসবে, আপনি এখন চলে যান। কিন্তু চ্যান জিনকে নিয়ে খুবই চিন্তিত ছিল, তাই সে নিজের বেসবল ব্যাটটা জিনের হাতে দিয়ে বলে এটা রাখো, দরকার হলে ব্যবহার করবে। তারপর জিন একটা সুপার শপে যায়, সেখানে তার পিছন পিছন ওই স্টকারটাও ছিল। তবে এবার সে জিনকে কোনো আক্রমণ করে না, উল্টো সেখানে স্টকারটাকে জিনের সাথে কথা বলতে দেখা যায়। এটা আবার ক্যাফের ওই সহকর্মীটা দেখে ফেলে। সে বুঝতে পারে এটাই তো স্টকার। তারপর জিন বাসায় ফিরে তার রুমের সবকিছু ইচ্ছে করে উলটপালট করতে থাকে, যেন কেউ দেখে মনে করে এখানে কেউ এসে ধস্তাধস্তি করেছে। তারপর সে তার বাবাকে কল করে বলে আপনার টাকা আমি জোগাড় করে ফেলেছি, কালকে রাত ঠিক 8টা বাজে এসে টাকাগুলো নিয়ে যেতে পারেন। পরের দিন জিন যখন ক্যাফেতে আসে তখন তার সহকর্মী তাকে জানায় তার খোঁজে একজন মহিলা এসেছিল, সেটা ছিল মেরি। মেরি তাকে আবারও অ্যাক্টিং করার প্রস্তাব দেয়। সে বলে তুমি এখানে শুধু শুধু তোমার সময়গুলো নষ্ট করছো, তোমার উচিত তোমার এই সুন্দর চেহারাটাকে কাজে লাগানো। জিন বলে এখন আমি এসব নিয়ে ভাবছি না, কারণ বর্তমানে আমার অনেক কিছু করার বাকি আছে। মেরি জিজ্ঞাসা করে কি এমন কাজ বাকি আছে? জিন বলে সেটা ফ্যামিলি ম্যাটার। মেরি বলে ফ্যামিলি ম্যাটার হলেও আমি কিন্তু সমাধান করতে পারি। জিন বলে না, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আপনি কিছুই করতে পারবেন না। মেরি বলে তুমি হয়তো জানোই না আমাদের কাছে কত পাওয়ার আছে, আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। যাই হোক, তোমার যদি কখনো অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা জাগে অন্য কারো কাছে যেও না, সরাসরি আমার কাছে চলে এসো। এই বলে মেরি এখান থেকে চলে যায়। এইসব কথা শুনে চ্যান তো জিনকে বলে জুন কি জানে তার গার্লফ্রেন্ড কিছুদিন পর সুপারস্টার হতে চলেছে? জিন বলে জুন কিন্তু আমার বয়ফ্রেন্ড না। এটা জানতে পেরে চ্যান অনেকটাই অবাক হয়। তারপর জিন যখন কাজ করছিল তখন তার বস এসে তাকে জিজ্ঞাসা করে সে চলে আসার পর কালকে সেখানে কি হয়েছিল। জিন বলে কিছুই হয়নি, আমার অনেক ভয় লাগছিল তাই আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে গিয়েছিলাম। আর সকালে যখন বাসায় ফিরি তখন দেখতে পারি কেউ একজন বাসার দরজা ভেঙে ভিতরের সবকিছু উলটপালট করে রেখেছে। এটা শুনে তার বস বলে এখন তুমি কি করবে? জুন কি এই ব্যাপারে কিছু জানে? জিন বলে না, আমি তাকে কিছুই জানাইনি, একটা দিনেরই তো ব্যাপার, কারণ সে কালকেই ফিরে আসবে।
এই শুনে তার বস বলে, তাহলে তুমি আজকের রাতটা কি করবে? একটা কাজ করো, তুমি না হয় আমার বাসায় থেকে যাও, এমনি তো আমার আজকে একটা মিটিং আছে, তাই আমি বাসায় থাকবো না। এখানে আমরা একটা টুইস্টের ব্যাপারে জানতে পারি, আর সেটা হলো জিন ওই দিন যে স্টকারটাকে মেরেছিল তারপর থেকে ওই স্টকারটা কখনো তাকে আর বিরক্ত করেনি, বরং জিনই ইচ্ছে করে ওই স্টকারটার সাথে যোগাযোগ করেছে। সে সুপার শপে তাকে একটা লেটার দিয়েছিল যার মাধ্যমে সে তার সাথে যোগাযোগ করছিল, আর এখন সেই স্টকারটা যাই করছে এই সবকিছু কিন্তু জিনের কথাই করছে। যাক, এখানে জিনের সহকর্মীটা সেদিন সুপার শপের কথাটা তুলতে যায় যে সে জিনের সাথে সেদিন সেই স্টকারটাকে দেখেছিল, কিন্তু এই কথাটা বুঝতে পেরে জিন ইচ্ছে করে তার হাতটা কেটে ফেলে, ফলে সবার নজর সেদিকে চলে যায় আর ওই সহকর্মীটা ওই কথাটা বলতে পারে না। অন্যদিকে জিনের বাবা যখন বাসায় আসে তখন দেখতে পায় আশেপাশে সবকিছু উল্টাপাল্টা করা। তারপর তিনি টেবিলের লাইটটা অন করে আশেপাশে দেখতে থাকে। এদিকে চ্যান জিনকে গাড়িতে উঠিয়ে দেয় আর ড্রাইভারকে বলে জিনকে যেন তার বাসায় নিয়ে যায়, সাথে সে বাসায় ঢুকার পাসওয়ার্ডটাও বলে দেয়। কিন্তু জিন গাড়িতে উঠেই তার বসের বাড়িতে না গিয়ে তার বাড়িতে নিয়ে যায়। তারপর সে চ্যানকে মেসেজ করে জানায় যে তাকে এখন প্রথমে তার বাসায় যেতে হবে, কারণ সেখানে তার পার্স এবং আইডিটা রয়ে গিয়েছে, আর রাতে পরার জন্য কাপড়ও আনতে হবে। তখন তার বস তাকে রিপ্লাই করে বলে, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সাথে সাথেই তুমি আমাকে কল করবে, আমি তোমার কাছে চলে আসব। তারপর জিন যখন বাসায় ফিরে তখন সে দেখতে পায় তার বাবা তার জন্য ওয়েট করছিল। বাবা তাকে দেখে বলে, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি, আমি তো ভেবেছিলাম আজকে তুমি আসবেই না। জিন বলে, আসবো না মানে? আমি তো এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছি। জিনের বাবা বলে, বেশি নাটক না করে আমার টাকাটা দাও। জিন বলে, দিচ্ছি, কিন্তু এর আগে আপনি আমার একটা রিকোয়েস্ট রাখেন। এই টুপিটা আমি আপনার জন্য অনেক শখ করে কিনেছি আমার প্রথম স্যালারির টাকা দিয়ে। আমি চাই আমাদের বাবা মেয়ের মধ্যে সম্পর্কটা ভালো হয়ে যাক। এরকম মিষ্টি মিষ্টি কথা বলে সে তার বাবাকে টুপিটা পরিয়ে দেয় আর জড়িয়ে ধরে। তারপর জিন গিয়ে সে টাকার ব্যাগটা নিয়ে আসে, কিন্তু সে ব্যাগের মধ্যে তো কোনো টাকাই ছিল না, শুধু পুরনো কিছু নিউজ পেপার ছিল, যেটা দেখে জিনের বাবা তো প্রচন্ড রেগে যায় আর জিনের মুখের উপর ব্যাগটা ছুঁড়ে মারে। জিন তখন হাসতে হাসতে বলে, আপনি কি মনে করেছেন এত সহজে আমি আপনাকে টাকা দিয়ে দিব? সে আরো বলে, বাবা, আজকে আপনার যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারেন। তার বাবা তো এসব কথা শুনে তাকে বেধড়ক মারতে শুরু করে। এরই মধ্যে জিন চ্যানকে কল করে। চ্যান কলটা রিসিভ করলে জিনকে মারার শব্দ শুনতে পায়, তাই সাথে সাথে জিনকে বাঁচানোর জন্য সে রওনা দেয়। অন্যদিকে জুনও জেল থেকে বেরিয়ে আসে আর সেখান থেকে বের হতেই সে জিনকে কল করতে থাকে, কিন্তু জিন তখনও কলটা ধরছিল না। এখানে তো জিনের মার খেতে খেতে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে নিজে নিজে বলতে থাকে, আমাকে আরেকটু ধৈর্য ধরতে হবে, তাহলেই সারা জীবনের জন্য এই কষ্ট থেকে মুক্তি পেতে পারবো। এসব ভেবে সে মার খেতে থাকে। জিনের বাবা জিনকে মারতে মারতে প্রায় অজ্ঞানী করে ফেলে। এবার বাবা জিনের অবস্থা খারাপ দেখে বলে, তুমি এত সহজে মরতে পারবে না, তোমার কাছ থেকে এখনো আমার অনেক টাকা ইনকাম করার বাকি আছে। এটা বলেই তিনি এখান থেকে চলে যেতে চায়, কিন্তু জিন তো তাকে যেতে দেয় না। সে তার বাবার পা অনেক শক্ত করে ধরে রাখে, তাই তার বাবা তাকে আবারও মারতে থাকে আর তার পা দিয়ে গলা চেপে রাখে। এ অবস্থায় জিন নাটক করে বলে, আমি আপনাকে টাকা দিব। টাকার কথা বলে সে বাথরুমের দিকে ইশারা করে। তার বাবা মনে করে সেখানে হয়তো টাকা রাখা আছে, তাই তিনি ওয়াশরুমে চলে যায়। আর জিন এই সুযোগে সেখানে থাকা পেপার স্প্রেটা বের করে আর বাবার মুখের উপর স্প্রে করে দেয়। আসলে জিন তার বাবাকে কোনো মতে এখানে আটকে রাখতে চাচ্ছিল, কিন্তু তার বাবা তো এসবে আরো বেশি বিরক্ত হয় আর তার চুল ধরে তাকে মারতে থাকে। এদিকে চ্যানও ততক্ষণে চলে এসেছিল। এত মার খেয়েও জিন হাল ছাড়ে না। সে ধীরে ধীরে বাতির কাছে গিয়ে সে ল্যাম্পের তারটা ছিঁড়ে ফেলে, যাতে চ্যান এসে ভালো করে তার বাবাকে দেখতে না পেয়ে মারতে থাকে। ঠিক সেই মুহূর্তে চ্যানও ঘরে ঢুকে আর জিনের বাবাকে জিনের সাথে জবরদস্তি করতে দেখে চ্যান তো মনে করে এটা হয়তো স্টকারটা, কারণ জিনের বাবা তখন সে টুপিটা পরেছিল যে টুপিটা স্টকার পরতো, তাই চ্যান ভাবে এটাই হয়তো সেই স্টকার। এবার চ্যান আর জিনের বাবার মধ্যে
মধ্যে অনেক মারামারি হয় আর একসময় রেগে গিয়ে সে বেসবল ব্যাটটা দিয়ে জিনের বাবাকে জোরে আঘাত করে, ফলে জিনের বাবার মাথা ফেটে তো রক্ত পড়তে শুরু করে, যেটা দেখে চ্যান তো অনেকটা ঘাবড়ে যায়, কারণ সে কাউকে করার পক্ষে ছিল না। তাই চ্যান কি করবে বুঝতে না পেরে এখান থেকে চলে আসে। এই সুযোগে জিন নিজেই সে ব্যাটটা হাতে নিয়ে একের পর এক তার বাবার উপর আঘাত করতে থাকে আর শেষ বেশ তাকে ফেলে। ঠিক সেই মুহূর্তে জুন সেখানে উপস্থিত হয় আর চ্যানকে সেখান থেকে বের হতে দেখে জুন বুঝে যায় জিন যা পরিকল্পনা করেছিল সেটা সফল হয়েছে। তারপর আমরা জিনকে দেখতে পাই সে বাইরে বের হয়ে আসে আর পুলিশকে কল করে বলে, আপনারা তাড়াতাড়ি আসেন, আমার বাবার অবস্থা খুবই খারাপ, তার অনেক রক্ত পড়ছে। এই বলে কলটা কেটে দিয়ে সে তো জোরে জোরে হাসতে থাকে। তারপর জিন আবারও রুমের ভিতরে ঢুকে, তখন সে দেখতে পায় তার বাবা এখনো বেঁচে আছে। সে তার কাছে সাহায্য চায়। জিন বলে, আমি ভাবতেও পারিনি আপনি এখনো বেঁচে আছেন। আমি আজকে যা হয়েছি সবটাই আপনার কারণে। আপনি আমার শৈশব ধ্বংস করে দিয়েছেন, এখন আপনাকে শাস্তি পেতেই হবে। কিছুক্ষণ পরই তার বাবা তার সামনেই ছটফট করতে করতে মারা যায়। জিন তার বাবার মাথা থেকে সে ক্যাপটা খুলে কুটি কুটি করে ওয়াশরুমে গিয়ে সেটা ফ্লাশ করে দেয়। একটু পর ঘটনাস্থলে পুলিশ চলে আসে আর সবকিছু ইনভেস্টিগেশন করতে থাকে। তারা জিনের সাক্ষীতে চ্যানকে অ্যারেস্ট করে। জিন তখন হসপিটালে ভর্তি ছিল। তার অবস্থা যখন একটু ভালো হয় তখন পুলিশ এসে তার কাছে প্রশ্ন করতে থাকে সেদিন রাতে কি কি হয়েছিল সেটা নিয়ে। অন্যদিকে চ্যানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। চ্যান বলে, আমি জানতাম না সে লোকটা যে জিনের বাবা হয়, আমি ভেবেছিলাম সে ওই স্টকারটা যে জিনকে হ্যারেস করত। তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে, তুমি অন্ধকারের মধ্যে কিভাবে বুঝতে পারলে যে ওই লোকটা একটা স্টকার? চ্যান বলে, কারণ সে লোকটার গেট আপ দোকানের স্টকারের মতোই ছিল। সে মাথায় একটা টুপি পরেছিল, যেটা দেখে আমি ভেবেছিলাম সেই হয়তো স্টকারটা। পুলিশ বলে, কোথায়? আমরা তো ঘটনাস্থলে কোনো টুপিই খুঁজে পাইনি। এই শুনে চ্যান তো ভীষণ অবাক হয়ে যায়। চ্যানের কথা শুনে তাকে জেরা করা সে ডিটেকটিভ ঘটনাস্থলের ছবিগুলো আবারও চেক করে আর বলে, দেখো এখানে কোথাও কোনো টুপির ছবি নেই। এদিকে জিনকে যখন টুপির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, জিন বলে, আমি জানি না আমার বস কি বলছে, সেদিন আমার বাবার মাথায় তো কোনো টুপিই ছিল না। তারপর ডিটেকটিভ বলে, আপনি জিনের বাবাকে মারার পর বাসায় কেন ফিরে গিয়েছিলেন? তখনই আমরা সেদিনের আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে চ্যান জিনের বাবাকে একবার মারার পরই ইমার্জেন্সি নাম্বারে কল করতে যায়, কিন্তু জিন তাকে রিকোয়েস্ট করে বলে সে যেন ইমার্জেন্সি নাম্বারে কল না করে। এটা শুনে জিনের বস বলে, লোকটা যতই খারাপ হোক না কেন তার মাথা থেকে রক্ত পড়ছে, তার এখন ট্রিটমেন্টের দরকার। ঠিক তখনই জিন বলে ওঠে, প্লিজ আপনি কাউকে কল করবেন না, এই লোকটা কোনো স্টকার না, তিনি তো হলেন আমার বাবা। এই কথা শুনে চ্যান তো সেখানে একদম স্তব্ধ হয়ে যায়। এতক্ষণ তো সে এত বেশি ভয় পাচ্ছিল না, কারণ সে ভেবেছিল সে একজন ক্রিমিনালকে মেরেছে। কিন্তু এখন যখন সে জানতে পারে যে ভুল করে সে জিনের বাবাকে মেরেছে, সে তো অনেক বেশি ঘাবড়ে যায় আর সাথে সাথে কলটা কেটে দেয়। তখনই জিন নাটক করতে শুরু করে দেয়। সে কান্না করে বলতে থাকে, আপনি এটা কি করেছেন? আপনি আমার বাবাকেই মেরেছেন। চ্যান বলে, আমি তো কিছুই জানতাম না। জিন বলে, আপনি এখান থেকে পালিয়ে যান, আমি সবকিছু হ্যান্ডেল করে নিব। আপনি এখানে থাকলে সিচুয়েশনটা আরো খারাপ হবে। আমি নিজে নিজেই ইমার্জেন্সি নাম্বারে কল করছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান। এই বলে জিন তো ধাক্কা দিয়ে চ্যানকে সেখান থেকে বের করে দেয়। চ্যান তো কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে সেখান থেকে চলে যায়। তবে চ্যান এখান থেকে যেতেই জিনের মুখের এক্সপ্রেশন তো একদম বদলে যায়। ব্যাকগ্রাউন্ডে তখন ডিটেকটিভ বলতে থাকে, আপনি এটাই সব থেকে বড় ভুল করেছেন। তখন সেখান থেকে পালিয়ে যাওয়াটা আপনার একদমই উচিত হয়নি, কারণ এমনও হতে পারে তার বাবা তখনও বেঁচে ছিল। বর্তমানে চ্যান তো অনেকটা অনুশোচনা নিয়ে বলছিল, আমি জানি না তখন আমার কি হয়েছিল, আমার তো কোনো দোষই ছিল না। ডিটেকটিভ এবার জিনের কাছে এসে জিজ্ঞাসা করে, আপনার বাবার সাথে সেই ঘটনাটা ঘটেছিল 9টা থেকে 10:30টার মধ্যে, কিন্তু আপনি তো আমাদেরকে কল করেছেন রাত 3টায়, এতক্ষণ আপনি কি করেছেন? জিন বলে, আমার বাবা আমাকে এত মেরেছিল যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন আমার হুঁশ আসে তখন আমি সাথে সাথেই আপনাদের
তোমাদেরকে কল করি। এটা বলে সে অসুস্থতার নাটক করতে শুরু করে। তখনই সেখানে সে কেসের প্রধান ডিটেকটিভের কাছে একটা নাম্বার থেকে কল আসে। এই কলটা ছিল একটা এজেন্সি থেকে, যে এজেন্সি আবার চেনকে গলফ খেলায় ফিরে নিতে চায়। এজেন্সি থেকে কল পেয়ে ডিটেকটিভরা কথা বলার জন্য বাইরে চলে যায়। তাদের এরকম অদ্ভুত আচরণ দেখে জিনের তো কিছুটা সন্দেহ হয়, তাই সে চুপি চুপি তাদেরকে ফলো করতে থাকে। এমনকি এখানে তো জিন ডিটেকটিভের পুরো কথার রেকর্ডও করে ফেলে। সে এজেন্সির অফারে ডিটেকটিভরা প্ল্যান করে যে তারা জিনের বাবার মৃত্যুর দায়টা জিনের উপরই চাপিয়ে দিবে। তারা কেসটা এমনভাবে সাজাতে চাচ্ছিল যেন জিন তার বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবাকে মেরে ফেলেছে। জিন এই সবগুলোর কথা চুপি চুপি রেকর্ড করতে থাকে। সেখানে সে ডিটেকটিভ আরো বলছিল, আমরা মিডিয়ার সামনে বলবো আমরা প্রথমে ভুল বুঝেছি। আমরা প্রথমে ভেবেছিলাম চেন জিনের বাবাকে মেরেছে, কিন্তু আসলে তার মেয়েই তাকে মেরেছে তার বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে। এই মেয়েটা এখন পুরোপুরি অনাথ, তার পাশে দাঁড়ানোর মতো কেউই নেই। যদি পুরো দোষ তার উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে কারোরই কিছু করার থাকবে না। এভাবে আমাদের কাজ হয়ে যাবে আর আমরা মোটা অঙ্কের টাকাও পেয়ে যাব। তখনই আমরা সেখানে জুনকে দেখতে পাই। সেও পুলিশদের সব কথা শুনতে পায়। জুন সে পুলিশের পিছু করতে থাকে। যখন সে পার্কিং রোডে ছিল তখন এক লোক এসে তাকে টাকার বান্ডেল দিয়ে যায়। তারপর তারা যেভাবে প্ল্যান করে ঠিক সেভাবে নিউজ প্রচার করে। এদিকে জুনের মা জিনের বাবার মৃত্যুর খবরটা জানতে পারে। এটা জানতে পেরে তিনি জুনকে কল করে, কিন্তু জুন তো কলটা রিসিভই করে না। আমরা দেখতে পাই সে তখনও সে পুলিশটাকে ফলো করছিল আর সে পুলিশটা জিনের বাসায় আসে। এখানে এসে পুলিশ অফিসারটি জিনের বাড়িটা আবারও তল্লাশি চালায় আর ওয়াশরুমে গিয়ে কমোটের মধ্যে দেখতে পায় সে টুপির অবশিষ্ট কিছু টুকরো সেখানে পড়েছিল। সে বুঝতে পেরে টুথব্রাশ দিয়ে সেটা বের করে। অন্যদিকে জিনকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। তখনই সেখানে পুলিশ আসে আর তাকে নাম্বার 1 আসামি বলে অ্যারেস্ট করে নিয়ে যায়। জুন তখন সেখানেই দাঁড়িয়েছিল। তারপর দেখা যায় জিনকে ধরে থানায় আনা হয় আর জেরা শুরু হয়। পুলিশ অফিসার বলে, তোমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তুমি তো স্পষ্ট বলেছিলে তোমার বাবার সেদিন কোনো টুপিই পরেনি, কিন্তু তুমি তো সে টুপিটা টুকরো টুকরো করে ওয়াশরুমে ফ্লাশ করে দিয়েছিলে। আমরা তোমার ওয়াশরুম থেকে এই টুপির অংশটা উদ্ধার করেছি। আর তুমি বলেছিলে তোমার বস তোমার বাবাকে একবার মেরেছিল, সে একবার মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু রিপোর্টে তো আমরা পেয়েছি তোমার বাবার মাথায় অনেকগুলো ভারী আঘাতের দাগ রয়েছে, যেটা একবার মারার কারণে কখনোই উঠবে না। তাহলে বাকি আঘাতগুলো কে করেছে? এত এত প্রশ্নের সম্মুখীন হয়ে তো জিন ভিতরে ভিতরে অনেকটাই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর শান্তভাবে সে বলে, আমার একটা লেডি অফিসারের দরকার, কারণ আমার পিরিয়ডস হয়েছে। বাইরে গিয়ে সে তার ফোনটা ওই লেডি অফিসারকে দিয়ে বলে, আপনি কি আমার ফোনটা একবার চেক করতে পারবেন? সে অফিসারটা যখন তার ফোনটা নেয়, জিন তাকে সে রেকর্ডিংটা শোনায় যেখানে সে অফিসারের ঘুষ নেওয়ার প্রমাণটা ছিল। ঘুষ খাওয়া পুলিশ অফিসার যখন এই ব্যাপারটা জানতে পারে তখন তো তিনি জিনের উপর প্রচন্ড ক্ষেপে যায় আর জিনের কাছে গিয়ে বলে, আমার পিছনে লাগার সাহস তোমার কিভাবে হলো? এখন আমার যাই হয়ে যাক না কেন আমি তোমাকে মার্ডার প্রমাণ করেই ছাড়বো। পরের সিনে জুনকে দেখা যায়। সে তার মাকে বলে, আমি এক জায়গায় যাচ্ছি। মা প্রশ্ন করে, তুমি কি জিনের কাছে যাচ্ছ? জুন উত্তর দেয়, না, জিনের সঙ্গে আমার এখন কোনো সম্পর্ক নেই। কিন্তু বাস্তবে দেখা যায় তার মাথার ভিতরে জিনকে বাঁচানোর কোনো একটা প্ল্যান চলছিল। এই সময় পুলিশ স্টেশনে জিনের সঙ্গে দেখা হয় মেরির ম্যানেজারের। সে বলে, তুমি যদি আমাদের অফারটা গ্রহণ করো আর অভিনেত্রী হও, আমরা তোমাকে এই বিপদ থেকে বের করে আনতে পারবো। তুমি হয়তো জানো না আমাদের কাছে কত ক্ষমতা আছে। অন্যদিকে পুলিশ ক্যাফের আরেকজন কর্মচারীর কাছে যায়। সে বলে, হ্যাঁ, একটা স্টকার ছিল ঠিকই, কিন্তু আমি একদিন দেখেছিলাম সুপার শপে জিন আর সেই স্টকার একসাথে হাঁটছে। জিনকে দেখে তখন একদমই মনে হচ্ছিল না যে সেই স্টকারটাকে দেখে ভয় পাচ্ছে, বরং সেই স্টকারের সাথে স্বাভাবিকভাবেই আচরণ করছিল। এদিকে জুন তো পুলিশ স্টেশনে এসে বলে, আমি জিনের বাবাকে মেরে ফেলেছি, আমি হলাম সেই স্টকার। সেখানে থাকা সে পুলিশও সেটা বিশ্বাস করে, কারণ কিছুদিন আগেই তো জিন তাকে স্টকিং কেসে জেলে ভরে দিয়েছিল। জুন বলে, ওর বাবা সবসময় তাকে অত্যাচার করত, এমনকি আমাকেও অনেক ঘৃণা করত। আমি আগে তার বাবাকে একটা মোটেলে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু পাইনি। তারপর আমি তাকে খুঁজতে জিনের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি ওর বাবা আগে আহত হয়ে পড়ে আছে। তাকে দেখে আমার প্রচন্ড রাগ ওঠে, যার ফলে আমি রেগে গিয়ে তাকে শেষ করে ফেলি। তার মাথায় বারবার আঘাত করি।
তার এসব বক্তব্য শুনে পুলিশ অফিসারের কিছুটা সন্দেহ হয়। সে বলে, আমার মনে হচ্ছে তুমি মেয়েটাকে বাঁচানোর জন্য এসব বলছে। জুন জোর গলায় বলতে থাকে, না এটাই সত্যি, তার বাবাকে সত্যি আমি মেরেছি, আমাকে আপনারা গ্রেফতার করুন, এখানে জিনের কোনো দোষই নেই। তার এই স্বীকারোক্তির পর পুলিশের আর কিছুই করার থাকে না, তাই তারা জিনকে ছেড়ে দেয়। তারপর গল্পটা চলে যায় একটা ফ্ল্যাশব্যাকে। দেখা যায় জিন রাগে তার বাবার মাথার উপর জোরে জোরে আঘাত করছিল। যখন তার বাবা অচেতন হয়ে পড়ে তখন জুন সেখানে আসে। এক মুহূর্তের মধ্যেই সে বুঝে ফেলে এখানে কি ঘটেছিল। তখনই সে শুনতে পায় ওয়াশরুম থেকে পানির শব্দ, কিছু একটা ফ্ল্যাশ করার আওয়াজ হচ্ছে। সেখানে গিয়ে জিনের ফেলে রাখা টুপিগুলো তুলে জুন আবারও ঠিকমতো ফ্ল্যাশ করে দেয়, যাতে করে কোনো প্রমাণ না থাকে। তারপর সে বেসবল ব্যাটটা পরিষ্কার করে আর সেখান থেকে জিনের ফিঙ্গারপ্রিন্ট মুছে নতুন করে সে নিজে ব্যাট দিয়ে জিনের বাবার মাথায় আঘাত করে, যাতে সব প্রমাণ তার দিকে যায়। তারপর সে অ্যাম্বুলেন্সে ফোন করে, কিন্তু পুলিশ তো এবার আরেকটা নতুন তথ্য পায়। জুন বলেছিল সে প্রথমে মোটেলে গিয়ে তার বাবাকে খুঁজেছিল, তারপর জিনের কাছে গিয়েছিল। কিন্তু জুন পুলিশকে যে সময়ের কথা বলছে দুইটা সময়ের সাথে তো কোনো মিলই নেই। তদন্তে দেখা যায় জিনের বাবার মৃত্যুর পর জুন তার বাবাকে খুঁজতে মোটেলে গিয়েছিল আর তার অনেক পর জিনের বাসায় গিয়েছিল। ততক্ষণে তো জিনের বাবা মারাই গিয়েছে। এত কিছুর পরও জুন জোরে জোরে বলে ওঠে, আমি তাকে মেরেছি, আপনারা জিনকে ছেড়ে দিন। অন্যদিকে জিন মেরির কাছে আসে, কারণ সে এবার বুঝতে পেরেছে তার নিজের ক্ষমতা দরকার আর তার নিজের ক্ষমতা নিজেকেই তৈরি করতে হবে। মেরি তাকে বলে, আমি তোমার বন্ধু জুনকে ছাড়িয়ে আনবো, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি এখন থেকে জুনের কাছ থেকে দূরে থাকবে, কারণ সে এখন তোমার অতীতের অংশ। আর যখন তুমি বড় একজন তারকা হবে মানুষ তোমার অতীত খুঁজে বের করবে, আর তখন যদি ওর সঙ্গে তোমার সম্পর্কটা প্রকাশ পায় তখন সবাই জেনে ফেলবে অতীতে কি ঘটেছিল, যা অনেক বিতর্ক তৈরি করবে। জিন তখন শান্তভাবে বলে ওঠে, আপনি না বললেও আমি আজকের পর থেকে জুনের সাথে কোনো সম্পর্ক রাখতাম না। পরের সিনে দেখা যায় জুন আসে জিনের কাছে। সে খুব কষ্ট নিয়ে বলে ওঠে, তুমি এটা কেন করলে? এটা তো খুবই বিপজ্জনক ছিল। জিন জবাব দেয়, আমার বাবার কবল থেকে বের হওয়ার এটাই একমাত্র রাস্তা ছিল। জুন বলে, তুমি তো এই প্রতিশোধ নিতে গিয়ে অন্য একটা লোকের জীবন নষ্ট করে দিলে, আর এখন তো সবাই আমাকেও ভাবছে, কারণ আমি একবার সত্যিই তাকে মারতে গিয়েছিলাম। জিন বলে, তোমার হয়তো আমার বসের জন্য অনেক বেশি মায়া লাগছে, কিন্তু আমার তার উপর দয়া হচ্ছে না, কারণ আমি শুধু নিজের কথাই চিন্তা করি। আমার সাথে এ পর্যন্ত যা যা হয়েছে এরপর আমার আর কাউকে নিয়ে চিন্তা হয় না, কারোর জন্য মায়াও লাগে না। এসব শুনে জুন বলে, একদিন তোমাকে এই সবকিছুর ফল ভোগ করতে হবে। শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য নিরপরাধ মানুষকে তুমি কষ্ট দিয়ে যাচ্ছ, যেটা করা তোমার একদমই ঠিক হচ্ছে না। কিন্তু চিন্তা করো না, এত কিছুর পরও আমি তোমার সঙ্গেই থাকবো, সবকিছুর পরিণতি আমি তোমার সঙ্গে মিলে ফেস করব। জুনের এই কথাটা শুনে আমি ভাই অনেকটাই অবাক হয়ে গেলাম। জিন তখন তার দিকে তাকিয়ে বলে, আমার সঙ্গে থাকার কোনো দরকার নেই, তুমি নিজের পথে চলে যাও। আমি এখন এমন এক জায়গায় চলে যাব যেখানে কেউ আমাকে ছুতে পারবে না। জুন বলে, ওইখানে গেলে তোমার খুবই একা লাগবে। জিন তখন মৃত হেসে বলে, আমার সঙ্গে কেই বা ছিল, আমি তো সবসময় একাই ছিলাম। পরের সিনে দেখা যায় জিন এখন অনেক বড় একজন তারকা হয়ে গিয়েছে, সব বিলবোর্ডে তারই ছবি। আর জেলখানার ভিতরে জিনের বসকে দেখা যায়। সেদিন মেরি জিন আর জুনকে বাঁচিয়ে জিনের বাবার মৃত্যুর দায়ে চ্যানকে ফাঁসিয়ে দিয়েছিল। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো পরের পর্বগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে